ফিল্মটি শুরু হয় যখন একটি মোবাইল ফোনের অ্যালার্ম বেজে ওঠে এবং ঘরের নিস্তব্ধতা ভেঙে দেয়। এতে একটি ছোট মেয়ে জেগে ওঠে। সে তখন তার দাদিকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, যিনি তার পাশে ঘুমিয়েছিলেন। কিন্তু মেয়েটির চেষ্টা ব্যর্থ হয়। দাদি আর কখনো জাগেন না। অন্যদিকে একটি লোক একটি গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনে রাগ করে কথা বলছিল। প্রায় টাকমাথা সেই লোকটি ফোন কেটে গাড়ি থেকে নামে। এরপর সে গাড়ির ট্রাঙ্ক থেকে ফুল দিয়ে সাজানো একটি শুভেচ্ছা বোর্ড বের করে একটি গলির পাশে সেটি রেখে আসে। তারপর সে সরু প্যাঁচানো গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটি বাড়িতে ঢোকে। বাড়ির ভিতরে ঢুকে সে একজন চশমা পরা লোকের কাছে তোয়ালে আর গরম পানি চায়। তারপর সেই গরম পানি আর তোয়ালে দিয়ে সে দাদির মৃতদেহ ধুয়ে পরিষ্কার করতে থাকে। তখন থেকেই সেই ছোট মেয়েটি আড়াল থেকে সবকিছু দেখছিল। সে দেখে লোকটি তার দাদির শরীরে হাত দিচ্ছে। তখন সে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে এবং একটি কাঠি দিয়ে লোকটিকে আঘাত করে। এরপর সেই লোক মেয়েটিকে তুলে নিয়ে যায় এবং একটি ঘরে বন্ধ করে দেয়, যাতে সে আর ঝামেলা করতে না পারে। তবুও লোকটি মৃতদেহের যত্ন নেওয়া চালিয়ে যায়। প্রক্রিয়াটি শেষ হলে দাদির আত্মীয়স্বজন ঘরে প্রবেশ করে এবং সেই দুইজন লোক বাইরে বেরিয়ে যায়। তখন দাদির পুত্রবধূ তার শাশুড়ির আংটিটি খুঁজে পান না। তিনি তখন ওই দুই লোককে ডেকে এনে তল্লাশি করতে বলেন। দুইজনেই দুঃখ পান, কারণ তারা কিছু চুরি করেননি। প্রমাণ দেওয়ার জন্য তারা জামা খুলে কেবল প্যান্ট পরে দাঁড়িয়ে থাকেন। তারপর সেই মহিলা দৌড়ে পালিয়ে যান। এরপর দাদির মৃতদেহ কফিনে রেখে গলির বাইরে দাঁড়ানো ভ্যানে তোলা হয়। ছোট মেয়েটির নাম ছিল উ শিয়া ওয়েন এবং সে তখনও ঘরে তালাবদ্ধ ছিল। তার এক কাজিন তাকে জানায় যে তার দাদি এখন সেই বাক্সে অর্থাৎ কফিনে রয়েছেন। তখন শিয়াওয়েন জানালা ভেঙে দৌড়ে বেরিয়ে আসে এবং কফিনবাহী ভ্যানটির পেছনে ছুটে যায়। যখন গাড়িটি মৃতদেহ নিয়ে শ্মশানঘাটের দিকে রওনা দেয়, তখন মাঝপথে একটি ঘরের সামনে থামে, যেখানে লেখা ফিউনারেল সার্ভিস। মো সান মেই, সেই টাকমাথা লোকটি, সেই ঘরে ঢুকে এক বন্ধুর কাছ থেকে একটি পিচ ফল গ্রহণ করে। তারপর ফোন চেক করতে করতে দেখে তার প্রেমিকা চ্যাটে সম্পর্ক ভেঙে দিয়েছে। এতে সে প্রচণ্ড রেগে যায় এবং তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ি চালিয়ে দ্রুত এগোতে গিয়ে সে শাওবেনকে রাস্তায় দেখে, যে একজন সড়ক পরিষ্কার কর্মীর কাছে কিছু জিজ্ঞেস করছিল। কিন্তু সান তার দিকে খেয়াল না করে একটি বন্ধ পোশাকের দোকানে গিয়ে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এক মহিলা বেরিয়ে এসে প্রথমে দরজা খুলতে না চাইলেও সানের চিৎকারে বাধ্য হয়ে খুলে দেন। সান মহিলাটিকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। দেখা যায় ওই মহিলা সানের প্রেমিকা। কিছুক্ষণ পর আরেকজন পুরুষ বাথরুম থেকে বেরিয়ে আসে, যাকে দেখে সান চ্যালেঞ্জ ছুড়ে দেয় মারামারির জন্য, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। সেই কাপল জানায় তারা বিয়ে করতে যাচ্ছে এবং মহিলাটি গর্ভবতী। মহিলাটি জানায় সান কখনোই একজন ভালো বাবা হতে পারবে না, এজন্যই সম্পর্ক ছিন্ন করেছে। রেগে গিয়ে সান তাদের ছেড়ে চলে যায়। বাড়ি ফিরে এসে দেখে শাওয়েন তাকে অনুসরণ করে এসেছে এবং দাদির খোঁজ করছে। সান তাকে পাত্তা না দিয়ে ঘরে ঢোকে, কিন্তু মেয়েটি জোর করে ঢুকে পড়ে। শাওয়েনের মামা এসে তাকে ফিরে যেতে বলেন, কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হয় না। শেষে মামা একটি বুদ্ধি করে, মেয়েটিকে সানের কাছে রেখে দেওয়া হবে 3 দিনের জন্য। সান প্রথমে রাজি না হলেও তার চশমা পরা বন্ধু টাকা পয়সা দেখে রাজি হয়ে যায়। এরপর সানের এক নারী বন্ধু শাওয়েনকে ভেতরে নিয়ে যায়, মেয়েটিকে শুকনো কাপড় পরিয়ে দেয় এবং তার মামার দেওয়া কাপড়ে বদল করে দেয়। শাওয়েন নুডলস খেতে বসে এবং রসুন চায়, কারণ সে সবসময় দাদির সঙ্গে এভাবেই খেত। খেতে গিয়ে নুডলস পড়ে গেলে সে দ্রুত তুলে নেয়। সান দেখে তাকে বকা দেয়, কারণ খাবার মাটিতে পড়েছিল। কিন্তু মেয়েটি বলে তার দাদি বলতেন এতে কিছু হয় না। খাবার পরে শাওবেন সানকে খেলতে বলে, যা সে দাদির সঙ্গে খেলত। খেলার আগে সান শাওবেনের আঙ্গুলে থাকা সোনার আংটির দিকে তাকিয়ে সেটিকে বাজি রাখতে বলে। তখন সে বলে আংটিটি সে নিজেই নিয়েছে, যাতে অন্য আত্মীয়রা নিয়ে নিতে না পারে। তারা সবাই মিলে খেলায় মেতে ওঠে। একটি বাচ্চার বিপক্ষেও হার মেনেছিল এই 3 জন প্রাপ্তবয়স্ক। রাতে ঘুমানোর সময় সান হঠাৎ জেগে ওঠে, যখন তার উপরের বিছানা থেকে কিছু পড়ে টুপটাপ শব্দ হচ্ছিল। সে তখন রাগ করে শাওয়েনের উপর চিৎকার করে ওঠে যে তার বন্ধুর সঙ্গে ঘুমাচ্ছিল। পরে বোঝা যায় শাওয়েন তার প্যান্টে প্রস্রাব করে ফেলেছে, কারণ সে বাথরুমে যেতে ভয় পাচ্ছিল। সেখানে ভয়ঙ্কর পুতুল ছিল। সঙ্গে সঙ্গে সান শাওয়েনের ব্যবহৃত কম্বলটি নিয়ে ওয়াশিং মেশিনে ফেলে দেয়। এরপর সে বাথরুমে থাকা 2টি পুতুল নিয়ে আসে এবং তা শাওয়েনকে দেখায়। এরপর সানের বন্ধু শাওয়েনকে আবার সানের বিছানায় ঘুমোতে বলে, আর সান নিজে চেয়ারে ঘুমোতে যায়। পরদিন সকালে সান একটি ফোন কল পায় তার বাবার কাছ থেকে। তার বাবার সাথে দেখা করতে বলা হয় এবং সঙ্গে লাল পাতলা একটা খাতা নিয়ে যেতে বলা হয়। সান তখন সেই খাতাটি খুঁজতে থাকে বিছানার মধ্যে এবং হঠাৎ মনে পড়ে সে তো রাতেই সবকিছু ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছিল। ফলে খাতার লেখাগুলো নষ্ট হয়ে যায় এবং সে আরও 1 মাস দেরি করে তার বাবার কাছ থেকে সম্পত্তির কাগজ পাবে।
সান মনে করে একজন বাবা যদি ছেলেদের বাড়ি দিতে চান তাহলে এত জটিলতা কেন, কিন্তু তার বাবা রেগে গিয়ে তাকে লাঠি দিয়ে মারেন। এতে সানের বাবা সন্দেহ করে বসেন যে হয়তো সানের অন্য কোনো উদ্দেশ্য আছে সম্পত্তি পাওয়া নিয়ে। তিনি বলেন তিনি সব সময় সানের ওপর নজর রাখেন। এর কিছুক্ষণ পর সানের বন্ধু ফোন করে জানায় যে তাকে হাসপাতালে গিয়ে একটি মৃতদেহ নিতে হবে, কিন্তু সান তখন আর চায় না, সে তার ফিউনারেল সার্ভিস বন্ধ করে দিতে চায়। তবে তার বাবার রাগ দেখে সান শেষমেশ হাসপাতালে যায়। সান তখন হাসপাতালের ওয়েটিং রুমে বসেছিল, তখন শাওয়েন এসে তাকে বিরক্ত করতে থাকে। মেয়েটি বারবার তার দাদির খোঁজ করে। এরপর সান তার বন্ধুর সাথে দেখা করে, যে তখন একজন মৃত মানুষকে বহন করছিল। সেই বন্ধু এসে জানায় এক ছোট মেয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে সান শাওয়েনের দিকে তাকায়। তখন সান বলে যে সে শাওয়েনকে তার দাদির সাথে দেখা করাবে, কিন্তু শর্ত একটাই, শাওয়েনকে তার কথা মেনে চলতে হবে। তারা দুজন যায় একটি ফিউনারেল রুমে, যেখানে সেই মৃত শিশু রাখা ছিল। সান শোক প্রকাশ করে এবং তার ফিউনারেল সার্ভিস অফার করে। সে বলে সে দুঃখিত, কারণ তারও একটি মেয়ে আছে, শিয়াওওয়েন। এরপর সে একটি চুক্তিপত্র পায়, সেটির ছবি তুলে সে তার বাবাকে পাঠিয়ে দেয়। এখন তারা ফিউনারেল হোমে। সান শিয়াওওয়েনকে বলে গাড়ির ভেতরে বসে থাকতে। মেয়েটি প্রথমে কথা শোনে এবং গাড়িতে থাকে। হঠাৎ সে দেখে কফিনটিকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তার মনে পড়ে যায় তার কাজিন বলেছিল দাদি ওই বাক্সে আছে। শিয়াওওয়েন তখন কফিনের পেছনে ছুটে যায় এবং ভেতরে ঢুকে পড়ে। সে অন্য কারো অন্ত্যেষ্টিক্রিয়ায় হট্টগোল শুরু করে দেয়। এতে মৃত ব্যক্তির পরিবার রেগে যায়, তারা চায় না কোনো বাচ্চা এই জায়গায় থাকুক। এই ঘটনার জন্য সানকে সেখানকার কর্মীরা ধমক দেয়, এমনকি তাকে হুমকি দেওয়া হয় যেন আর না আসে। সান তখন গাড়িতে ফিরে এসে শিয়াওওয়েনকে বকা দেয়। শিয়াওওয়েন প্রথমে রেগে যায় এবং তার কাঠির মাথা সানের দিকে তাক করে দেয়। তখন সান বলে যদি মারতে চাস তো মার। এরপর সে শিয়াওওয়েনের চোখের সমান হয়ে চিমনির দিকে ইশারা করে জানায় তার দাদি এখন হারিয়ে গেছে, স্বর্গে চলে গেছে। শিয়াওওয়েন একটু একটু করে বিষয়টা বুঝতে শুরু করে এবং কান্নায় ভেঙে পড়ে, কারণ তার দাদি চিরতরে তাকে ছেড়ে চলে গেছেন। সানের নারী বন্ধু তখন কান্নারত শিয়াওওয়েনকে সান্ত্বনা দেয়। সানের চশমা পরা বন্ধুও বলে তার দাদি এখন স্বর্গে আছেন। সান আরও বলে শিয়াওওয়েনের দাদি এখন আকাশের একটি তারা হয়ে গেছেন। ঠিক তখনই সান যেই গোলাপি রঙের ছোট পাত্র অর্ডার করেছিল সেটি এসে পৌঁছায়। সানের ক্লায়েন্ট পরদিন সেই গোলাপি পাত্রটি ব্যবহার করবেন। রাতে ঘুমানোর সময় সান তার বন্ধুর সঙ্গে একই বিছানায় ঘুমাতে গিয়ে বিছানা থেকে পড়ে যায়। পড়ে গিয়ে সে দেখতে পায় শিয়াওওয়েন বাইরে বসে আকাশের তারা দেখছে। তখন সে তার দিকে তেমন গুরুত্ব না দিয়ে আবার চেয়ারে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে সান চমকে ওঠে, কারণ শিয়াওওয়েন তার ক্লায়েন্টের পাত্রের উপর আঁকিবুকি করেছে। দাহস্থলে সান উদ্বিগ্নভাবে তার ক্লায়েন্টের দিকে তাকায়। এরপর সে তার বন্ধুর দিকে ফিরে গিয়ে পাত্রটির কথা জিজ্ঞেস করে। বন্ধুটি অনেক চেষ্টা করেও আঁকাগুলো তুলতে পারেনি। শেষমেশ সান একটি কালো কাপড় দিয়ে সেই পাত্রটি ঢেকে রাখে। সে ক্ষমা চাইতে চায় এবং পাত্রটি ক্লায়েন্টের হাতে দিতে চায় না, কিন্তু ক্লায়েন্ট ধৈর্য হারিয়ে জোর করে পাত্রটি নিয়ে নেয়। কিন্তু যখন ক্লায়েন্ট পাত্রে শিয়াওওয়েনের আঁকাবুকি দেখে তখন সে থেমে যায়। স্বামী স্ত্রী দুজনেই সানকে নমস্কার জানায় এবং বলে তাদের মেয়ে ছোটবেলায় আঁকতে খুব ভালোবাসত। এরপর স্ত্রীটি এগিয়ে গিয়ে শিয়াওওয়েনের চুল বেঁধে দেয়। বোঝা যায় ক্লায়েন্ট আসলে সানের প্রতি কৃতজ্ঞ। বাড়ি ফিরে সান ও তার বন্ধুরা একসাথে স্ন্যাক্স খেতে বসে। সানের চশমা পরা বন্ধু বলে শিয়াওওয়েন আসলে এতটা বিরক্তিকর নয়। সান দেখে শিয়াওওয়েন খাবার ফেলে দিয়েও তা তুলে খাচ্ছে। সে আবার বকা দেয়, কিন্তু এবার সে একটি বয়াম খুলে সেখান থেকে স্ন্যাক্স নিয়ে শিয়াওওয়েনকে দেয়। সান নিজেও খানিকটা খায়, কিন্তু পরে বোঝা যায় সেটা খাবার নয়। ততক্ষণে শিয়াওওয়েন সেটি গিলে ফেলে। সান দেরি না করে শিয়াওওয়েনকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় ভাগ্যক্রমে কিছু হয়নি, সে বাড়ি ফিরতে পারে। বাড়ি ফিরে শিয়াওওয়েন বাথরুম থেকে বেরোয়। তখন তিনজন প্রাপ্তবয়স্ক বাথরুমে ঢুকে সেই বল খোঁজে যা শিয়াওওয়েন গিলে ফেলেছিল। তারা সেটি খুঁজে পায়, বুঝতে পারে এখন সে পুরোপুরি সুস্থ। এরপর সান একটি ফোন কল পায় শিয়াওওয়েনের মামার কাছ থেকে। সান ও তার বন্ধুরা তখন সেই মামার বাড়িতে যায়, কিন্তু শিয়াওওয়েনকে হস্তান্তরের সময় মামা ও তার স্ত্রী তর্কে জড়িয়ে পড়েন। মহিলাটি শিয়াওওয়েনকে রাখতে চায় না এবং অভিযোগ করে যে তার স্বামী অন্যদের সন্তানের যত্ন নিয়ে বেশি মাথা ঘামায়। এরপর শাওয়েন সান ও তার বন্ধুদের পেছনে ছুটে আসে। শেষমেশ সান স্বেচ্ছায় তার দেখভালের দায়িত্ব নিয়ে নেয়। গাড়িতে সানের বন্ধু মজা করে বলে সান আগেও শাওয়েনকে সবসময় বকত। গাড়ি বাড়ির সামনে থামলে দেখা যায় সানের বাবা সেখানে দাঁড়িয়ে আছেন। সান গাড়ি থেকে নামতেই তিনি সানকে চড় মারেন। প্রকাশ পায় সানের বাবা রেগে আছেন, কারণ তিনি জানতে পেরেছেন সান একজন ছোট মেয়ের দেখভাল করছে। যখন তিনি আবার মারতে যাচ্ছিলেন তখন শাওয়েন হঠাৎ করে বলে থামুন।
সানের বাবা বিদায় নেওয়ার আগে হুমকি দেন তিনি সানকে বাড়ি থেকে বের করে দেবেন। এই ঘটনার কারণে সান রাতে ঘুমাতে পারে না। সে সোফায় বসে ফোন ব্যবহার করতে থাকে। হঠাৎ সে তার প্রাক্তন প্রেমিকার বিয়ের নিমন্ত্রণপত্র দেখে। ধাক্কা খেয়ে সান চেয়ার থেকে পড়ে যায়। শাওয়েন, যে তখনও ঘুমায়নি, চুপি চুপি এই দৃশ্য দেখে হাসতে থাকে। পরদিন সকালে সান ঘুম থেকে জাগে। শাওয়েন তার মুখে আঘাত করে যখন মেয়েটি সানের মোবাইল নম্বর চায় এবং তা নিজে স্মার্ট ওয়াচে রেকর্ড করে রাখে। হঠাৎ করে সে সানের পড়ে যাওয়ার ছবিটি তার ফোনে পাঠিয়ে দেয়। সান ছবিটি দেখে এবং শাওয়েন মিষ্টি করে হাসে। সকালে তারা বাইরে একসাথে নাস্তা করে। শাওয়েন তাড়াহুড়ো করে নুডলস খেতে থাকে। সান তাকে ধীরে খাওয়ার জন্য সতর্ক করে এবং মাটিতে পড়ে যাওয়া খাবার না খেতে বলে। কিন্তু শাওয়েন আবার বলে তার দাদি বলতেন এতে কিছু হয় না। তবুও সান তাকে বকা দেয়। এরপর তারা কিছু সময়ের জন্য আলাদা হয়ে যায়। কিন্তু হঠাৎ সান শাওয়েনের ফোন কল পায়। সে বলে পার্কে আসতে। পার্কে গিয়ে সে একজন বৃদ্ধকে সানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বৃদ্ধ বলেন তিনি নিজের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করতে চান। সান প্রথমে রাজি না হলেও বৃদ্ধ বলেন তিনি একে সম্রাটের অন্ত্যেষ্টির মতো করতে চান এবং অনেক টাকা দেবেন। সানের বন্ধু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, সানের অনুমতি না নিয়েই। রাতে সান, তার দুই বন্ধু এবং শাওবেন মিলে মাংস খেতে খেতে ছোট্ট একটা পার্টি করে। সান ও শাওবেন একসাথে টোস্ট করে। দেখা যায় তারা এখন একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। তারা সেই বৃদ্ধের জন্য অনুষ্ঠান প্রস্তুত করে, পোশাক ভাড়া করে, ভাড়া করা অতিথিদের আনায়। সেই দিন এসে যায়, সবাই সাজ পোশাকে ও মেকআপে সজ্জিত। ভাড়াটে অতিথিরা কান্নাকাটি করে, সানের বন্ধু তাদের নেতৃত্ব দেয়। হঠাৎ করে বৃদ্ধের পরিবার চলে আসে এবং সানকে ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনে সান ও তার দুই বন্ধু চুপচাপ বসে থাকে। বৃদ্ধের পরিবার অফিসারদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। শাওয়েন দেখে সানের কপালে ক্ষত হয়েছে। সে নিজের থুথু হাতে নিয়ে সানের ক্ষতস্থানে লাগায়। সান প্রথমে বিরক্ত হয়, কিন্তু শাওয়েন বোঝায় তার দাদি বলতেন এতে ফোলা কমে যায়। এরপর অফিসাররা সান ও তার বন্ধুদের সিগনেচার নেয় এবং ছেড়ে দেয়। সিঁড়ি দিয়ে নামার সময় সানের সঙ্গে সেই বৃদ্ধের দেখা হয়। তিনি বলেন তিনি ইচ্ছা করে নিজের সব টাকা খরচ করে ফেলেছেন, তার পরিবার যেন টাকা নিয়ে ঝগড়া না করে। দাদু সানকে জিজ্ঞেস করেন তিনি কি জিও ভুয়েনের দাদিকে চিনতেন। তিনি সানের প্রতি কৃতজ্ঞতা জানান জিও ভুয়েনের দাদির পক্ষ থেকে। বাড়ি ফিরে সান হতভম্ব হয়ে যায় যখন দেখে তার বাবা সবকিছু ভেঙে দিয়েছে। তিনি জানালা ভেঙে দেন এবং রেগে যান কারণ সান একজন জীবিত মানুষের অন্ত্যেষ্টি করেছে। তখন আবার জিও ভুয়েন সানকে রক্ষা করে এবং সানের বাবাকে বলে সব দোষ তার। এখন সান তার মনের কষ্ট উগরে দেয় যে তার বাবা সবসময় মনে করতেন সে ভুল। এই কথা শুনে সানের বড় বোন সানকে চড় মারেন এবং সান কান্না ভেজা চোখে দাঁড়িয়ে থাকলে তিনি তার বাবাকে বলেন সানকে ছেড়ে দিতে। রাতে সান জিও ভুয়েনের ভাঙা লাঠি ঠিক করে দেয়। তখন জিও ভুয়েন হঠাৎ করে কেঁদে ফেলে। সান অবাক হয়ে জিজ্ঞেস করে সে কাঁদছে কেন। জিও ভুয়েন বলে সে দুঃখিত কারণ সবসময় সানের জন্য ঝামেলা সৃষ্টি করে। এই কথা শুনে সান তাকে শান্ত করে এবং ঘুমোতে বলে, কারণ তারা ঘুমোলে তারা তারার মধ্যে তার দাদিকে স্বপ্নে দেখতে পারবে। জিও ভুয়েন তার স্মার্ট ওয়াচও ঠিক করতে বলে সানকে। সান মেয়েটির দেওয়া একটা লাল রঙের ছোট ঘড়ি নেয় এবং সাময়িকভাবে তার হাতে একটা ঘড়ি এঁকে দেয়। পরদিন সকালে জিও ভুয়েন দেখতে পায় তার বয়সী পাশের বাড়ির ছেলেটি কবিতা আবৃত্তি করছে। তখন সান জিও ভুয়েনকে ডেকে নেয় নাস্তা খেতে। সান ভাবতে থাকে এখন হয়তো জিও ভুয়েনের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। সান তখন জিও ভুয়েনকে স্কুলে ভর্তি করার কথা চিন্তা করে এবং তার মামার সঙ্গে দেখা করতে যায়। সান জিজ্ঞেস করে জিও ভুয়েনের বাবা মা কে। তখন জানা যায় তার মা মারা গেছেন এবং তার বাবার পরিচয়ে নিশ্চিতভাবে কেউ জানে না। জিও ভুয়েনের মামা হতাশায় কেঁদে ফেলেন। শেষে সান সিদ্ধান্ত নেয় সেই জিও ভুয়েনকে স্কুলে পাঠাবে। কিন্তু নিয়ম অনুযায়ী জিও ভুয়েনের বৈধ অভিভাবক হতে হলে বিবাহিত হতে হবে, আর সান অবিবাহিত, তাই দত্তক নেওয়া সম্ভব নয়। এরপর সান তার এক নারী বন্ধুর বাড়ি যায়। বন্ধুটি বুঝতে পারে সান পারফিউম ব্যবহার করেছে এবং তার কাছাকাছি চলে আসে। তবে কিছুক্ষণ পর সানের পুরুষ বন্ধু বাথরুম থেকে বেরিয়ে আসে। তখন তারা স্বীকার করে তারা গোপনে বিয়ে করেছে। সান হাসতে থাকে, তবে স্বস্তিও পায়, কারণ এখন তার এই দুই বন্ধু জিও ভুয়েনের বৈধ অভিভাবক হতে পারবে। স্কুলে জিও ভুয়েন ভেতরে যেতে চায় না, তাই সান জোর করে তাকে কোলে করে ভেতরে নিয়ে যায়। স্কুল শেষে সান স্মার্ট ওয়াচ সার্ভিসিং করে ঠিক করে এনে জিও ভুয়েনকে দেয়। জিও ভুয়েন তখন জিজ্ঞেস করে ঘড়িতে কি তার দাদির কণ্ঠস্বর এখনও আছে।
জানতে পেরে আর নেই, সে কষ্ট পায়। তখন সান তাকে সান্ত্বনা দেয় যে সে অলৌকিকভাবে যে কোনো কিছু করতে পারে। একদিন সান একটা পুরনো বই খুলছে, তখন তার প্রাক্তন প্রেমিকা আসে এবং জানায় তার স্বামী দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ খুব খারাপ অবস্থায় আছে, তাই সানকে সাহায্য করতে বলে। কিন্তু সান স্পষ্টভাবে না করে দেয়। ঠিক তখনই জিও ভুয়েন তাকে জোর করে পার্কে টেনে নিয়ে যায়। সেখানে সানের বাবা কিছু মহিলার সঙ্গে নাচছিলেন। জিও ভুয়েন সানকে বলেন তার বাবার সঙ্গে কথা বলতে। সান বলেন এই ব্যবসার জন্য তার বাবাকে প্রয়োজন। শেষে সানের বাবা রাজি হন এবং সান সেই পৌঁছে যাওয়া দেহটি দেখতে যায়। দৃশ্য দেখে সান প্রায় বমি করে ফেলেন এবং কেঁদে ফেলেন, কিন্তু তার বাবা তাকে সাহস দেন এবং বলেন সে পারবে। সান বাবার নির্দেশানুযায়ী মরদেহ সাজিয়ে তোলে এবং সফল হয়। প্রাক্তন প্রেমিকা সানকে ধন্যবাদ জানাচ্ছিলেন, তখনই সানের বাবা হঠাৎ পড়ে যান ও জ্ঞান হারান। সানের বোন রেগে গিয়ে বলে সান তার বাবাকে মদ খাইয়েছে, তাই তিনি অজ্ঞান হয়ে গেছেন। এই কথা শুনে সান বাবার অনুমতি নেয় জিও ভুলেনের স্কুলে যেতে। ছেলে না থাকলেও সানের বাবা মনে মনে খুশি, কারণ তার ছেলে এখন দায়িত্ব নিচ্ছে। স্কুলে সান দেখে শিয়াওয়েন ও প্রতিবেশী ছেলেটি মঞ্চে নাটক করছে, যেমন তার মায়ের মৃত্যু হয়েছে। মায়ের চরিত্রে থাকা মহিলাটি ছেলেটিকে টেনে নামিয়ে নিয়ে যায়। সান ও তার দুই বন্ধু শিক্ষিকার বকা খায়। শিক্ষিকা শিয়াওয়েনের আঁকা একটি অন্ত্যেষ্টি চিত্র দেখান, যা তাকে চিন্তিত করেছে। সান শিয়াওয়েনের কাছে যায়, সে চুপচাপ থাকে। পরে সান বাবার বাড়ি থেকে ফিরেই দেখে বিদ্যুৎ নেই, তবুও শিয়াওয়েন ডেস্ক ল্যাম্প জ্বালিয়ে পড়ছে। সান আলো জ্বালিয়ে দেয়, তখন শিয়াওয়েন আনন্দে তাকে অভ্যর্থনা জানায়। দিনগুলো কেটে যায়, সান দাহসেবা করে আর শিয়াওয়েন স্কুলে যায়। মাঝে মাঝে তারা একসাথে খেলে আর সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সান এখনও চেষ্টা করে শিয়াওয়েনের দাদির কণ্ঠস্বর রেকর্ড খুঁজে বের করতে। সে আইটি বিশেষজ্ঞদের কাছে যায় এবং শেষ পর্যন্ত একটি পেনড্রাইভে তা পায়। শিয়াওয়েন স্কুল থেকে ফিরে দেখে ঘর সাজানো, তার জন্মদিন উপলক্ষে। সানও সেখানে থাকে, তবে নিজের হাত লুকিয়ে রাখে। পরে সে শিয়াওয়েনকে তার প্রিয় বাঘের পুতুল দেয়, যা তার দাদির কাছে ছিল। শিয়াওয়েন খুশিতে কান্না করে যখন পুতুলের লেজ চাপলে দাদির কণ্ঠস্বর শোনে। সে সানকে জড়িয়ে ধরে, সানের চোখেও জল চলে আসে। সান শিয়াওয়েনকে স্কুলে নিয়ে যায়। ফেরার পথে শিয়াওয়েনের মামা এক মহিলার সঙ্গে আসে, যিনি তার স্ত্রী নন। মামা বলেন এই মহিলা শিয়াওয়েনের জন্মদাত্রী না। সান বিশ্বাস করে না, তাদের মিথ্যাবাদী বলে। মামা বিরক্ত হয়ে চলে যান। মহিলা তখন প্রমাণ দেন তিনি শিয়াওয়েনের মা। তিনি বলেন তিনি বিদেশের কারাগারে ছিলেন, যোগাযোগ না করতে পারায় সবাই তাকে মৃত ভেবেছিল। তিনি বিস্তারিত জানান শিয়াওয়েন কিভাবে জন্মেছিল, তবুও সান চুপচাপ চলে যায়। রাতে সান শিয়াওয়েনের চুল বেঁধে দিয়ে তার মা সম্পর্কে জানতে চায়। শিয়াওয়েন বলে তার কোনো মা নেই, সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তখন সেই মহিলা আবার ফিরে আসে। সান বলেন তিনি একা সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ তার বন্ধুরাও শিয়াওয়েনের যত্নে আছে। শেষমেশ মহিলা হাঁটু গেড়ে 3 দিনের সময় চাইলে সান রাজি হয়। এই 3 দিনে সান শিয়াওয়েনের সঙ্গে তার সময় খুব ভালোভাবে কাটিয়েছিল। সে শিয়াওয়েন এবং অন্য সবার জন্য অনেক মজার খাবার রান্না করেছিল, আর ডিনার টেবিলে সবাই খুশি দেখাচ্ছিল। কিন্তু শিয়াওয়েন লক্ষ্য করে যে সান একটু মনমরা লাগছে। তখন সে সরাসরি সানকে জিজ্ঞেস করে, কিন্তু সান সঙ্গে সঙ্গে মুখ বদলে ফেলে, কারণ সে চায় না শিয়াওয়েন চিন্তা করুক। শিয়াওয়েন বলে যে আগামীকাল তার স্কুলে প্যারেন্টস মিটিং আছে। 3 জনেই যেতে চেয়েছিল, কিন্তু শিয়াওয়েন জানায় যে একজন অভিভাবকই যথেষ্ট। শেষ পর্যন্ত সানই মিটিংয়ে যায়। শিয়াওয়েনের স্কুলে একটি প্রতিযোগিতা হয়, যেখানে বাবা মিয়া একসঙ্গে অংশ নেয়। সান একটি ফ্যান ডান্স পারফর্ম করে, যা অন্য শিশুদের খুব আনন্দ দেয়। পরে সব অভিভাবকরা তাদের বাচ্চাদের সামনে বসে থাকে। শিয়াওয়েন সানের আঁকা একটি সেলফ পোর্ট্রেট তাকে দেয়। সে সানকে ধন্যবাদ জানায়, কারণ সানের জন্যই সে তার দাদিকে হারানোর ভয় পায় না, এখন তার একজন বাবা আছে। রাতে সান শিয়াওয়েনের চুল বাঁচতে বাঁচতে তাকে জিজ্ঞেস করে তার বাবার নাম, ঠিকানা আর ফোন নাম্বার কি। শিয়াওয়েন সব ঠিকঠাক বলে দেয়। তারপর ঘুম ঘুম চোখে সানকে বলে আমি তো ঘুমাতে চাই। ছোট্ট মেয়েটি ঘুমিয়ে পড়ে, আর তখনই বৃষ্টি শুরু হয়। শাওয়েনের জন্মদাত্রী মা ট্যাক্সি করে এসে পৌঁছায়। সান শাওয়েনকে কোলে নিয়ে মায়ের ছাতার নিচে ট্যাক্সিতে তোলে। সে শাওয়েনের সব জিনিসপত্র মায়ের হাতে তুলে দেয়। সে মাকে সতর্ক করে দেয়, মেয়ের যত্ন নাও। এমনকি শাওয়েন কিভাবে ঘুমায় সেটাও বলে দেয়, কারণ এর আগে তাদের ঝগড়া হয়েছিল। তাই শাওয়েন ঘুম ভেঙে যায় এবং সানকে বাবা বলে ডাকে। কিন্তু ট্যাক্সি চলে যায়। সান মেয়েটিকে ছাড়তে পারে না। সে বৃষ্টির মধ্যে দৌড়ে ট্যাক্সির পেছনে যায়, কিন্তু সান ততটা শক্তিশালী না, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। পরদিন সান শুধু শুয়ে থাকে আর তার বন্ধুরা নানা কথা বলে। এরপর তাদের মধ্যে তর্ক বাঁধে শাওয়েনকে নিয়ে। তখনই খবর আসে সানের বাবা মারা গেছেন। এই খবর শুনে সান একেবারে ভেঙে পড়ে। একদিকে বাবার মৃত্যু, অন্যদিকে শাওয়েনকেও হারিয়েছে।
সান বাবার সৎকার করে। তার বোন বাবার ছাই কবর দিতে চায়, কিন্তু সান রাজি হয় না, কারণ এটা তাদের বাবার ইচ্ছার বিরুদ্ধে। পরে সান ও তার বন্ধুরা মিলে ছাই সমুদ্রের ধারে নিয়ে যায়। একটা টিউবের মধ্যে ছাই রেখে তারা আগুন লাগিয়ে ফেলে। ফায়ারওয়ার্কের মতো আকাশে ছাই ছড়িয়ে পড়ে। তখন সান বুঝতে পারে কেন তার বাবা দামি শেষকৃত্য চাননি। গাড়িতে বাড়ি ফেরার সময় হঠাৎ সান শাওয়েনের ফোন পায়। সে নিখোঁজ। সান চারদিকে খুঁজতে শুরু করে রাত পর্যন্ত। পরে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ পেছন থেকে শাওয়েনের চিৎকার শোনে। সান রেগে গিয়ে তাকে বকা দেয়। শাওয়েন মুখ ফোলায় আর বলে সে কখনো হারাবে না, কারণ সে তার বাবার নাম, ঠিকানা আর ফোন নম্বর মনে রেখেছে। সান আর রাগ ধরে রাখতে পারে না, সে মেয়েটিকে জড়িয়ে ধরে। পরে সানের বন্ধুরা একটি বিয়ের পার্টির আয়োজন করে। তখন শাওয়েনের মা আসে, শুধু মেয়ের জিনিস ফিরিয়ে দিতে। সান জিনিসগুলো গ্রহণ করে এবং তাকে আমন্ত্রণ জানায় তার ব্যবসায় যুক্ত হতে, যাতে সে মাঝে মধ্যে তার মেয়েকে দেখতে পারে। রাতে তারা সবাই একসঙ্গে বসে আকাশের তারা দেখে, আর এভাবেই সিনেমার গল্প শেষ হয়।